এসএসকে চত্বর থেকে আবির সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমি বুক দিচ্ছি তোকে চোখ রেখে আবির সন্তু, আমি প্রশ্ন করব কেন বারে বারে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভে নামতে হচ্ছে? আজ আজ নর্থ বিক্ষোভের পর আজ আমরা দেখতে পাচ্ছি অল বেঙ্গল মেডিকেল টেকনোলজিস্ট যারা রয়েছেন তারা বিক্ষোভে নেমেছেন, একাধিক দাবিতে বিক্ষোভে নেমেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে এসএসকেএম চত্বরে ছুটে এসেছেন, কিন্তু তারপরেও বিক্ষোভে নামতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। করোনা আবহে যারা আমার আপনার পাশে দাঁড়িয়ে সাপোর্ট করেছেন, আমার আপনাকে বাঁচিয়েছেন, যারা প্রাণের পরোয়া যারা না করে যাদের কাজ করে গেছেন, তাদেরকে বিক্ষোভে কেন নামতে হচ্ছে জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো কেন বিক্ষোভে নামতে হলো আপনাদের। দেখুন, আমরা হচ্ছি যে মেডিকেল টেকনোলজিস্ট যারা এখানে আমরা গত শনিবার থেকে আমরা এখানে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। তো আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি এই জন্যই, মাননীয় একটা আমরা প্রেস কনফারেন্সে দেখেছিলাম, আপনার ওনার বাইরে দেখেছিলাম। তো সেইটা দেখে তিনি সেখানে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের কোনো কথা উল্লেখ করেননি। তো ফার্স্ট কোশ্চেন যেটা আসছে যে আমরা কারা, আমরা বললাম সেই মেডিকেল টেকনোলজিস্ট যারা প্রত্যেকটা হসপিটালে, আপনি যদি দেখেন প্রত্যেকটা হসপিটালে ওটি ম্যানেজমেন্ট থেকে শুরু করে যে এসেন্সিয়াল কাজগুলো যেগুলো হয়, যে ডিপার্টমেন্টগুলোতে যে এসেন্সিয়াল মেশিনগুলো চলে, তারা হচ্ছে সেইগুলো হচ্ছে আমরা অপারেট করি। আপনাকে এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, যেমন বিভিন্ন যে স্টিমে যেই মেশিনগুলো চলে, ধরুন ডায়ালিসিস মেশিন, সিটি স্ক্যান মেশিন, ইসিজি মেশিন, ভেন্টিলেশান, চক্ষু যারা পরীক্ষা করে, চক্ষু পরীক্ষা করে যারা লেন্স অপারেট করে তাও আমরা, প্লাস ভেন্টিলেশান, ডায়ালিসিস যেগুলো আমাদের কিডনি ফেলিওর যে পেশেন্টগুলো হয় তাদের ডায়ালিসিসগুলো আমরা দিয়ে থাকি। ইভেন ক্যাথলা, পারফিউশন, হার্ট লাং মেশিন, প্রত্যেকটা হেলথ সেক্টরে যে মেশিনগুলো চলে সেই প্রত্যেকটা মেশিনগুলো কিন্তু অপারেট করি আমরা। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা নিরুপায় হয়ে আমাদের যে মাননীয় আছে, মাননীয় কাছে এই দাবিটা জানাতে চাই যে আজকে আমরা কিন্তু বঞ্চিত, আমাদের আজকে কোনো মর্যাদা আমরা পাইনি। ইভেন সাধারণ আমাদের অস্তিত্ব সংকটে এই জন্য যে সাধারণ মানুষ জানেই না যে মেডিকেল টেকনোলজিস্ট বলে অ্যাসোসিয়েশন কোনো আছে, যে মেডিকেল টেকনোলজিস্ট বলে তারা কোনো কিছু কাজ করে। ঠিক আছে, সাধারণ মানুষ কী জানে, সাধারণ মানুষ এটাই জানে, সাধারণ মানুষ জানে যে হ্যাঁ হসপিটাল মানে হচ্ছে যে ডাক্তার এবং নার্স, তারাই শেষ কথা। কিন্তু অ্যাজ এ মেডিকেলে তৃতীয় স্তম্ভ হিসেবে আমরা বিরাজ করি। আমরা যদি কোনো একটা রোগের, আপনাদের দাবি কি? আমরা শুধুমাত্র অস্তিত্ব সংকটের জন্য এখানে বিক্ষোভ করছি না বা শান্তিপূর্ণ বিক্ষোভ করছি না, আমাদের এর সাথে 10 দফা দাবি রয়েছে এবং সেই দাবিগুলো আমি এক করে বলছি। পরিকাঠামো নেই, সেরকম কলেজ ও সুনির্দিষ্ট ভবিষ্যৎ নেই, সেরকম কোর্সগুলিকে অবিলম্বে বন্ধ করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে হোস্টেলের ব্যবস্থা করতে হবে। আমরা যারা প্যারামেডিক্যাল স্টুডেন্টরা আছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসি, আমাদের কিন্তু নাইট ডিউটি থেকে আরম্ভ করে ডে ডিউটি সব রকম ডিউটি করতে হয়, কিন্তু আমাদের থেকেও কোনো হোস্টেলের ব্যবস্থা নেই। 3 নম্বর হচ্ছে আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয়নি, ডিপ্লোমাতে আমাদের কোনো উচ্চশিক্ষার ব্যবস্থা নেই, কোনো হায়ার এডুকেশনের কোনো ব্যবস্থা নেই, এবং যা যদিও আছে ডিপ্লোমাতে ল্যাটারাল এন্ট্রি দেওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। 4 নম্বর হচ্ছে আমাদের 4 নম্বর দাবি হচ্ছে ইন্টার্নশিপের ভাতা আমরা 2000 টাকা করে পাই, ইন্টার্নশিপের ভাতা বাড়িয়ে 10,000 টাকা করতে হবে। প্যারামেডিক্যালের শিক্ষা ব্যবস্থার জন্য পৃথক প্যারামেডিক্যাল কলেজ করতে হবে। 6 নম্বর হচ্ছে পিপিই মডেলে অপ্রশিক্ষণপ্রাপ্ত লোকেদের দিয়ে কাজ করানো হচ্ছে, ফলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না। অপরপক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার এমটির সংখ্যা ক্রমশ বাড়ছে, বিশেষত ডায়ালিসিস, রেডিওলজি এবং ল্যাবরেটরি। অবিলম্বে সরকারকে এই ব্যাপারে বিশেষভাবে হস্তক্ষেপ করতে হবে। প্রত্যেক কোর্সের 9 নম্বর দাবি হচ্ছে আমাদের প্রত্যেক কোর্সের রিক্রুটমেন্ট প্রতি বছর অব্যাহত রাখতে হবে। 10 নম্বর হচ্ছে সমস্ত প্যারামেডিক্যাল কোর্সগুলিকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির হাত থেকে সরিয়ে সরাসরি হেলথ ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত করতে হবে। আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, সরকারের তরফে কোনো যোগাযোগ করা হয়েছিল? না, এখনো অবধি কোনো যোগাযোগ করা হয়নি। এখনো অবধি কোনো যোগাযোগ করা হয়নি। এবং যারা কোভিড পিরিয়ডে কাঁধে কাঁধ মিলিয়ে আমার আপনার সেবা করেছেন, আমার আপনার পাশে থাকার চেষ্টা করেছেন, তাদেরকে আজ বিক্ষোভে নামতে হচ্ছে এসএসকেএম চত্বর জুড়ে। তারা বলছেন এটা লজ্জাজনক, এটা গুরুতর লজ্জাজনক। তারা বলছেন তারা বিচার চান, বিচার চান, জবাব চান, জবাব চান, জবাব চান, জবাব চান, জবাব চান, বিচার চান, বিচার চান। তারা বিচার চাইছেন, তারা এসএসকেএম চত্বরে জুড়ে বিচার চাইছেন, কিন্তু শুনবেন কারা, শুনছেন কারা, সেই প্রশ্নটাই থেকে যাচ্ছে। প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট, তারপর আসবো আলোচনায়।
বারংবার স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়েছে রাজ্য। জুলাইয়ের শেষের দিকে নার্স বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এসএসকেএম। চলতি মাসের শেষে আবারও উত্তাল এসএসকেএম। এবারে বিক্ষোভে টেকনোলজিস্টরা। আর আমাদের যেটা মূল কথা যে আমরা কখনোই সরকার বা আমাদের স্বাস্থ্য পরিষেবার বিরুদ্ধে গিয়ে কিছু করছি না। আমরা স্বাস্থ্য পরিষেবা বহাল রেখে এবং সরকারের সমস্ত সাথে থেকে আমরা সরকারের কাছে এটাই আস্থা রাখছি যে আমাদের সমস্ত দাবিগুলো যাতে মেনে নেওয়া হোক। স্বাস্থ্য ব্যবস্থায় কড়া নজর রাখতে সম্প্রতি এই এসএসকেএম এর কয়েকদিন অন্তর অন্তর বসার কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী। সেই মতো 26শে আগস্ট এসএসকেএম এ যান মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যকর্মীদের দেন একগুচ্ছ প্রতিশ্রুতি। সিস্টার অ্যালাউ করেছি মেয়েদের, আমরা ছেলে সিস্টারও অ্যালাউ করেছি। তেমনি যদি যারা ভালো কাজ করবে এবং যারা এক্সপিরিয়েন্স হবে আমরা আরেকটা পোস্ট পদোন্নতি করব। সেটা হচ্ছে সিস্টারদের আমরা বলবো তাদের প্র্যাকটিশনার ডাক্তার। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ এরপরও বদলায়নি ছবিটা। সোমবারও ফের এসএসকেএম এ বিক্ষোভের স্বাস্থ্যকর্মীরা। আমরা প্রাপ্য সম্মানটুকু ডিজার্ভ করি। আমরা চাইছি না এই জিনিসটা যে আমাদেরকে কেউ চেনে না। এমটি বলে যে একটা পদ আছে, এই পদটা ওনার মুখ থেকে আমরা একবার শুনতে চাই। আমরা লাগাতার দেখেছি যে এই এসএসকেএম চত্বরেই একাধিকবার একাধিক স্বাস্থ্যকর্মীদের তাদেরকে বিক্ষোভ অবস্থানে বসতে তাদের দাবি পূরণের জন্য। এবার এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে যারা বসে রয়েছেন তারা প্রত্যেকেই প্যারামেডিক্যালের ছাত্র রয়েছে যেমন, তেমন কিন্তু প্যারামেডিক্যালে কাজ করছেন বিভিন্ন হাসপাতালে তেমন কর্মীরাও কিন্তু রয়েছেন। তারা বলছেন তারা প্রায়োরিটি ক্রাইসিসে ভুগছেন। একগুচ্ছ দাবি নিয়ে কখনো নার্স, কখনো টেকনোলজিস্ট, তো কখনো জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ দেখেছে এই রাজ্য। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন হাসপাতালে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি গিয়েছেন এসএসকেএমেও, কিন্তু আজও সমাধান অধরা। কোথায় গাফিলতি প্রশ্ন করছেন স্বাস্থ্যকর্মীরা। রিপাবলিক বাংলা। চত্বরে দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যে এসএসকেএম চত্বরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এসে গিয়েছেন এসএসকেএম চত্বরে। দেখানোর চেষ্টা করবো এই কনভয় চলে গিয়েছে উডবান ওয়ার্ডের সামনে। এসএসকেএম চত্বরে এসে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে আমি আলোচনায় আসতে বলবো এসএসকেএম এ কেন বিক্ষোভ করতে হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফদের, কেন বিক্ষোভ করতে হচ্ছে। যারা রয়েছেন আমি পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি থেকে অঙ্কন, তৃণমূল থেকে শুভম এবং আমার সঙ্গে রয়েছেন আরও যারা রয়েছেন আমি পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন ডক্টর দেবজ্যোতি মজুমদার, আমার সঙ্গে রয়েছেন ডক্টর রঞ্জিত সাহা এবং আমার সঙ্গে রয়েছেন সিঙ্গার ডক্টর দীপায়ন। আমি প্রথমেই আসবো শুভমের কাছে। শুভম, অভিষেক বন্দ্যোপাধ্যায় এইমাত্র এসএসকেএম এ ঢুকলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে এসএসকেএম আসেন, তারপরেও এই অদূরে বিক্ষোভ করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের কেন? তারা দাবি করছেন যে তাদের কথা শোনাই হচ্ছে না। এটাই বাংলার গণতন্ত্র, এটাই বাংলার গণতান্ত্রিক পরিসর যে সব ক্ষেত্রের মানুষ, সব প্রফেশনের মানুষ নিজের দাবি দেওয়ার কথা তুলে ধরতে পারেন। তাদের ওপর কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয় না, তাদের আন্দোলনকে বলা হয় না অবৈধ। কিন্তু আন্দোলনটা কেন করছে? শোনো, যারা কোভিড কালে পরিষেবা দিয়েছে আমাদের। তুমি কয়েকদিন আগে নিজে এসেছিলে, এতজন স্বাস্থ্যকর্মী দাঁড়িয়ে আছেন, এতজন চিকিৎসক দাঁড়িয়ে আছেন, ডক্টর রণজিৎ শাহ নিজে দাঁড়িয়ে আছেন। তুমি ওনাদের জিজ্ঞেস করো, বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো ডাক্তারদের বিক্ষোভ নয়, এটা স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। শুভম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি কয়েকদিন আগে নিজে কভার করেছিলে তো। নার্সরা বিক্ষোভ করছিল। নার্সদের বিক্ষোভ কেন বিক্ষোভ? নার্সদের বিক্ষোভ চলছিল কেন? সরকার তাদের দাবি দাওয়া মেনে নিয়েছে বলে তারা আন্দোলন। কেন বিক্ষোভ করতে হচ্ছে? এখানে অ্যাকচুয়ালি মেডিকেল টেকনোলজি যাদের রয়েছে তাদের যে মূলত মেইন দাবি যে তাদের যে রেকগনাইজেশনটা, তাদের যে পরিচিতি, সেই পরিচিতিটাই নেই সাধারণ মানুষের মধ্যে, যে তারা কারা। বিভিন্ন এখানে 13টা মেডিকেল স্ট্রিম থেকে যে এখানে পড়ানো হয় স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ, তাদের সেই স্বীকৃতিও নেই সেরকমভাবে। আর একটা জিনিস তাদের রিক্রুটমেন্ট, প্রপার রিক্রুটমেন্ট। আচ্ছা, তারপরে তাদের আরও অনেকগুলো দাবির মধ্যে সেটা হচ্ছে একটা যে বিভিন্ন কলেজের পরিকাঠামোর সেখানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, বাট সেখানে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সেই কোর্স কন্টিনিউ হচ্ছে। আর একটা জিনিস আপনারা শুনলে সবাই হয়তো খুব অবাক হবেন যে এখানে স্টুডেন্টরা এতটা স্যাক্রিফাইস করে বা এতটা রিস্ক নিয়ে তারা ডিউটি করে, বাট তাদের যে স্টাইফেন্ড অনলি 2000 সেখান থেকে। এটা ছেলেমেয়েরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে পড়াশোনা করে। ডক্টর রঞ্জিত, আপনি সরাসরি শুনলেন আপনার সামনে অভিযোগ
অথচ শুভম বলছে যেটা গণতন্ত্রের বহিঃপ্রকাশ, গণতন্ত্র রয়েছে সেটা প্রকাশ পাচ্ছে। এটার থেকেও বড় নয় যে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভে নামতে হচ্ছে। আপনি ডাক্তার, আপনাকে যে সাপোর্ট করে, আপনাকে যে পুরো সাপোর্টটা দেয়, সেই স্বাস্থ্যকর্মীদের আজ গলা ফাটাতে হচ্ছে। আমি ওনাদের সাপোর্ট করার ব্যাপারটা আলাদা। সেটা হচ্ছে যে এখানে একটা নিজস্ব ছেলেরা দাবি দাবা করতেই পারে প্যারামেডিক্সদের, কিন্তু এখানে বিজেপিদের কি দরকার? এখানে তো এরা পলিটিক্যালি কিছু করছে না, এখানে তাহলে বিজেপিরা কেন আসবে? কারণ ওরা বিরোধী রাজনৈতিক দল। ডক্টর রঞ্জিত, না এক মিনিট, তোমারও রাজনৈতিক রং রয়েছে। শুভম প্লিজ 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 বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব গণতন্ত্র। ডক্টর রঞ্জিত, আমি আপনাকে একটু বলে দিই, প্লিজ কাইন্ড ইউর ইনফরমেশন। আমাদের বিধানসভায় যে বিরোধী রাজনৈতিক দল থাকে তাদের দায়িত্ব এ রাজ্যের গণতন্ত্র সুরক্ষিত কিনা, তাদের দায়িত্ব রাজ্য সরকারকে বারবার দৃষ্টিপাত করানো যে এ রাজ্যের মানুষ কি চাইছেন, দাবি দাবা কি, সেই দায়িত্বে তারা থাকতে পারেন, তারা প্রশ্ন করতে পারেন। ডক্টর রঞ্জিত, গুজরাটে যখন ডক্টররা সেই প্রশ্ন অবশ্যই তুলতে পারেন, আপনি করুন। হ্যাঁ, গুজরাটে যখন ডক্টররা বললো সপ্তম কমিশন চেয়েছিল এক্সট্রা কোভিড ডিউটির জন্য, তখন তাহলে তাদের এটাকে আন্দোলনটাকে অবৈধ বলে কেন বলা হয়েছিল? আপনি কি তার অ্যান্সার দিতে পারবেন? আমি আসবো ডক্টর দেবজ্যোতি মজুমদারের কাছে। দেবজ্যোতি প্লিজ আমি শোনার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেবজ্যোতি মজুমদার, আপনার কাছে শোনার চেষ্টা করব ডক্টর রঞ্জিতের যে অভিযোগ যে এখানে বিজেপি রাজনৈতিক দলের কোনো জায়গা নেই, বিরোধীদের কোনো জায়গা নেই, বিক্ষোভ করছে স্বাস্থ্যকর্মীরা, এখানে বিজেপির কোনো ভূমিকা নেই। কিন্তু ডক্টর রঞ্জিতকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে বিধানসভায় বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপি রয়েছে এবং তাদের অধিকার রয়েছে বাংলার মানুষের হয়ে কথা বলা, সেই কথাটাই বলতে এসেছে অঙ্কন। কিন্তু আপনার কাছে যে প্রশ্নটা, যে সত্যি গুজরাট নিয়ে যে প্রশ্নটা তুলছে, গুজরাট এবং বাংলার তুলনা করার চেষ্টা করছে, আপনি কি বলবেন? দেখুন, আমি এখানে প্রথমেই বলবো যে আমি এখানে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে আমি বলতে চাই না। আমি প্রথমেই বলতে চাই আমি একজন ডাক্তার হিসেবে আমাদের পরিবারের যেটা স্বাস্থ্য পরিবার যেটা রয়েছে সেটার এক স্তম্ভ হচ্ছে আমাদের নার্সিং সিস্টেম। এবার তাদের হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আজকে এখানে এসেছি। আমি যেটা সাধারণত নিউজের মধ্যে দেখেছি যে 7 তারিখ থেকে ওনারা একখানা রিটেন পিটিশন দিয়েছিলেন, সেই রিটেন পিটিশনের কোনো জবাব দেওয়া হয়নি। ওনারা তারপর 26 তারিখ থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন, যখন কি এতদিনের মধ্যে 1 মাস হয়ে গেছে। তাদের সঙ্গে নার্সরা বিক্ষোভ দেখিয়েছে, অল বেঙ্গল নার্স এখানে দাঁড়িয়ে তাদের আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে তারা এখানে এসে তাদের তরফে কথাটাকে শোনা কিংবা সেটার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া, সেই জিনিসটা হয়নি। সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের বিজেপির তরফ থেকে আজকে আমাদেরকে পাঠানো হয়েছে। এটার মধ্যে কোনো রাজনৈতিক রং নেই। এখানে তাদের যে নিজেদের যে গণতন্ত্র, তারা চায় কি যে একখানা পে কমিশন, যেটা তারা 9th পে গ্রেড পাচ্ছে সেটা 12th পে গ্রেড হোক। একখানা ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ছাত্র সে যদি 12th পে গ্রেডে পেমেন্ট পেতে পারে, তাহলে একখানা নার্সিং সিস্টেমের যারা রয়েছেন, যারা স্তম্ভ রয়েছেন, যারা ডাক্তারদের সঙ্গে হাতে হাত রেখে এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে ফাইট দিয়েছেন, তারা কেন সেই জিনিসটি পাবেন না? এটা তো তাদের গণতন্ত্রের অধিকার। আমি অঙ্কনের কাছে আসার চেষ্টা করবো। গণতন্ত্র রয়েছে এই বাংলায়, তার জন্য বিক্ষোভ দেখাতে পাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা, এমনটাই বলছেন শুভম। না, সে তো গণতান্ত্রিক অধিকার মানুষের নির্দিষ্ট দাবি দাওয়া নিয়ে সেটা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা গণতান্ত্রিক অধিকার, এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর অধিকার সমস্ত বিষয়ে সরকারকে সচেতন করা। কিছুক্ষণ আগেই বললেন যে বিজেপি এখানে কি করছে, বিজেপি বলে নয়, যখন মমতা ব্যানার্জি রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন তিনিও বিভিন্ন ইস্যুতে যেখানে যেখানে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তার সোচ্চার হওয়ার প্রয়োজন ছিল তিনি সোচ্চার হয়েছিলেন। এবার এখন আসছি যে কথাটায়, যে এইখানে আমরা দেখেছিলাম, আমিও এসেছিলাম তোমার এই প্রোগ্রামে কিছু 1 মাস আগে, নার্সরা বিক্ষোভ করছে, প্যারামেডিক্যালের স্টুডেন্টরা বিক্ষোভ করছে, এখন আরও সব অংশ বিক্ষোভে নেমেছে। এবার কেন নামতে হচ্ছে? একটা সরকার রয়েছে, আজকে ফ্রন্টলাইন ওয়ারিয়ার যারা, তাদের আজকে বিক্ষোভে নেমে কেন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে? কেন সরকার তাদের যন্ত্রণা, অভাব, অভিযোগ বুঝতে পারছে না? এটা তো কারণ আজকে দেখতে পাচ্ছি একটা কান কাটা সরকার চলছে, এদের কোনো শোনার ক্ষমতা নেই, দেখার ক্ষমতা নেই, এটা কী চলছে বোঝা যাচ্ছে না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন, তিনি ইস্যুকে অ্যাড্রেস করবেন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর দেখা নেই। এখানে একটা প্রশ্ন উঠছে, আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো, আপনি একজন প্যারামেডিক্যাল স্টাফ, আপনার কি মনে হয় 7 দিনে একটা কোনো স্বাস্থ্যকর্মী তৈরি করা যায়? মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন 7 দিনে নার্স তৈরি হয়, তার পাল্টা আজকে দিয়েছে বিরোধী রাজনৈতিক দল। আপনার কি মনে হয় আপনি কি 7 দিনের ট্রেনিং নিয়ে আপনি প্যারামেডিক্যাল হতে পারবেন? না, প্রথম কথা হচ্ছে যে যেখানে একটা হেলথ কেয়ারের মতো জিনিস আছে সেখানে তো 7 দিন ধরে একটা হয় না। আর একটা জিনিস আমি খুব ক্লিয়ার করে দিতে চাই, আজকে যে আন্দোলন যেটা চলছে, স্টুডেন্টরা যারা এসেছে
এতে কিন্তু আপনি কোনো বিরোধী দল বা শাসক দল এই রকমটা লাগানো যাবে না। এখানে শুধুমাত্র স্টুডেন্ট রয়েছে, একটা গ্রুপ অফ স্টুডেন্ট যারা হচ্ছে ফিউচার মেডিকেল টেকনোলজিস্ট বা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। তো আপনি তাকে ওইভাবে বলতে পারবেন না যে বিরোধী দল থেকে এসছে বা শাসক দলের সপক্ষে বা হোয়াট এভার, একদমই নয়, ঠিক আছে, একদমই নয়। এটা এক নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে বিভিন্ন সরকার হয়ে এসছে, ধরুন একটা কিছু ডিপার্টমেন্ট রয়েছে যাদের 20 বছর রিক্রুটমেন্ট হয়নি। আমি একজন অপটোমেট্রিস্ট, কলকাতা মেডিকেল কলেজ RIO থেকে পাস আউট। তো আমার ডিপার্টমেন্টে প্রায় 22 বছর রিক্রুটমেন্ট হয়নি। তো 22 বছর তো আর এই সরকার নেই, এর আগের সরকারও ছিল। এবার ধরুন স্বাস্থ্য, যদি আমি একটা কথা বলি আপনাকে, আমি কিন্তু জাস্ট একজন স্টুডেন্ট হিসাবে কথা বলছি, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। একদম একদম। যে আমি যদি এই কথাটা বলি যে কোনো সরকার কাজ করেনি, এটা কিন্তু মিথ্যা কথা বলা হবে। এর আগের সরকারও কিছু না কিছু কাজ করেছে, এই সরকারও করেছে। ইয়েস, ইনফ্যাক্ট এই সরকার স্বাস্থ্যক্ষেত্রে অনেক বেশি উন্নতি করেছে। এবার আমাদের পূর্ণ আস্থা মাননীয়ার উপরে যে আপনি অনেক কাজ করেছেন, কিন্তু আরও অনেক ফ্যাটার্নিটি রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট নেই। এই যে আপনাকে বললাম স্টাইফেন্ডের ব্যাপারটা, 2000 রুপিস অনলি স্টাইফেন্ড, আপনি মানতে পারেন? একটা হোস্টেল নেই, থাকার তাদের জায়গা নেই, যাতায়াতে এত সমস্যা। ওকে, এই যাদের ধরুন রিক্রুটমেন্ট হচ্ছে তাদেরও কিন্তু 2000 টাকা স্টাইফেন্ডে কাজ করতে হচ্ছে। যাদের রিক্রুটমেন্ট হচ্ছে তাদেরও কিন্তু হোস্টেল ছাড়াই তাদের জীবনযাপন করতে হচ্ছে, যেতে হচ্ছে। সেখানে মেয়েরা রয়েছে বিশেষত, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একটা পড়াশোনার যে স্বাস্থ্যক্ষেত্রে যারা ফ্রন্ট লাইনে কাজ করছে, তো তাদের এই যেই ব্যাপারগুলোতে তারা বঞ্চিত, সেগুলোকে দেখাশোনা করা। আর একটা ব্যাপার যে বিভিন্ন আপনার ইনস্টিটিউশন রয়েছে যাদের হচ্ছে আপনার প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই, যাদের হচ্ছে প্রপার হচ্ছে আপনার যে সেই রকম পরিকাঠামো সেই জায়গাটাতে নেই, কিন্তু সেখান থেকে ধরুন তাদের রেকগনাইজেশন তাদের রয়েছে, তারা ক্রমশ পড়াচ্ছে। তো একটা তো স্বাস্থ্যের ক্ষেত্রের মতো একটা যেখানে স্বাস্থ্য ডিপার্টমেন্ট রয়েছে। রঞ্জিত, শুনলেন, আপনার সামনে শুনলেন যে উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে, সবই হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী আসছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, ডাক্তারদের পাশে, স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন, কিন্তু তা সত্ত্বেও, 1 মিনিট, কিন্তু তা সত্ত্বেও বিক্ষোভ করতে বাধ্য হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। কেন? কোথায় কোথায় গাফিলতি? ঘুঘুর বাসাটা কোথায়? কুকুর বাসা কোথাও নেই। আপনি কিছুক্ষণ আগে তুলে ধরলেন যে নার্সদের আন্দোলন নিয়ে, তাহলে আপনাকে একটা জেনে থাকা দরকার, নার্সরা আন্দোলন করেছিলেন ঠিকই, নার্সদের কথা শোনা হয়েছিল, তাদের কিন্তু আজকে আন্দোলন নেই। কেন? এই তো আমরা সেটাও দেখিয়েছি, আমরা রঞ্জিত সেটাও দেখিয়েছি, বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ উঠে গিয়ে 1 মিনিট, বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ উঠে গিয়েছে, সেটাও দেখিয়েছি, এবং আজও বিক্ষোভ করছেন স্বাস্থ্যকর্মীরা, সেটাও দেখিয়েছি রঞ্জিত। আমরা দর্পণ আমাদের, আপনি বারে বারে প্রশ্নটা তুলছেন, আপনাকে বলে দিই কাইন্ড ইনফরমেশন, প্রত্যেকটা বিক্ষোভ এবং বিক্ষোভ উঠে যাওয়ার ছবি আমরা দেখিয়েছি, আমরা দিনভর দেখিয়েছি। সেটা আপনাদের কাজ, কিন্তু আমি বলছি নার্সদের যেটা আপনারা আমাকে কমপ্লিট করতে দিলেন না, সেটা হচ্ছে নার্সদের যখন দাবি দাবা শুনলেন, রাজ্য সরকারের কাজ হচ্ছে গণতন্ত্রের কথা শুনবে, তাদের দাবি দাবা মানবে। আজকে কিন্তু তাদের দাবি দাবা মানা হয়েছে বলেই তারা সেটা এখান থেকে প্রস্থান করেছে। আজকে এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। আমাদের SSKM এর আজকে এখানে প্যারামেডিক্স সব স্টুডেন্ট রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, তাদেরকে আপনি জিজ্ঞেস করুন তাদের কি বক্তব্য। আমি জিজ্ঞাসা করে এলাম, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে কথা বলে এলাম, আমি যাদের সঙ্গে বিক্ষোভ দেখাচ্ছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে তো কথা বলে এলাম, তো তারা তো বললো তাদের তো দাবি রয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারেন? একজন ডাক্তার হিসেবে আপনি অস্বীকার করতে পারেন? আপনাকে যে ছুরি কাঁচিটা ধরিয়ে দেয় তাদের পাশে থাকতে হবে। আমি কখনো কি অস্বীকার করেছি এই ব্যাপারটা? আমি বলেছি মুখ্যমন্ত্রী আমাদের সবার কথা শুনবে, অবশ্যই শুনবেন। বিক্ষোভ করছেন, দাবি দাবা থাকতেই পারে, কেন আমাদের কেন বিক্ষোভে নামতে হচ্ছে? এটাই তো প্রশ্ন, এটাই তো কোশ্চেন আমাদেরও কাছে, কেন বিক্ষোভ নামছে? কেন প্রতিশ্রুতির পরেও কেন বিক্ষোভে নামতে হচ্ছে? কেন বিক্ষোভে নামতে হচ্ছে টেকনোলজিস্টদের, মেডিকেল টেকনোলজিস্টদের কেন বিক্ষোভে নামতে হচ্ছে? তারা বলছেন তাদের কথা কোথাও উল্লেখ নেই, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন SSKM দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নেই। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্য শোনাবো, যেখানে তিনি বলছেন 7 দিনে নার্স তৈরি করা যায়, ডাক্তারের অভাব রয়েছে, তিনি স্বীকার করছেন, এবং তার পাল্টা বিরোধীরা কি দিচ্ছেন শুনবো। আমাদের ডাক্তারদের অভাব আছে, ডাক্তার চাইলেও পাওয়া যায় না, কারণ ডাক্তারটা ট্রেনিং নিয়ে তারপরে আসতে হয়। সেই জন্য আমরা যেটা ঠিক করেছি, যেমন কোঅপ ডাক্তারদের আমরা একটা কাজে লাগিয়েছি, যে কোঅপ ডক্টর যারা, তাদের ডাক্তার হিসেবে নয়, কিন্তু প্রাইমারি হেলথ সেন্টারের কিছু গাইডলাইন্স দিয়ে তাদের যদি গ্রামে গ্রামে কাজ করানো যায়, প্রাইমারি হেলথ। মুখ্যমন্ত্রী অনেকবার বিধানসভায় বলেছেন, আমি যখন ডাক্তার নেই আমি কি করব, ডাক্তার দিন, অনেক হসপিটাল তৈরি হয়েছে সেখানে ডাক্তার নেই, নার্সরাই দেখেন। তার প্রকৃতপক্ষে ট্রেনিং দিয়ে উনি তো বলেছেন 7 দিনের নার্স তৈরি করে দেবেন, আমি বলিনি, মুখ্যমন্ত্রী বলেছেন। তো 7 দিনের নার্স আর 15 দিনের ডাক্তার তৈরি হতেই পারে। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন, এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলছেন, এবং
আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিক্ষোভ হচ্ছে এবং যে অভিযোগটা উঠছে যে ডাক্তার নেই, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে, সত্যিই কতটা ঠিক এবং কতটা বেঠিক আমি শোনার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো শুভম, এবং আমি অঙ্কনকে দিয়ে শুরু করব। শুভম, বারে বারে আমার একটাই প্রশ্ন, বারে বারে কেন প্রতিশ্রুতি দেওয়ার পরেও কেন বিক্ষোভে নামতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের? কোথায় গাফিলতি? গাফিলতিটা কোথায়? শোনো, বাংলার সরকার দানবিকও নয়, পাশবিকও নয়, বাংলার সরকার মানবিক সরকার। এখানে দাবি দেওয়ার কথা শোনা হয়। এখানে তুমি যখন আন্দোলন করবে, চিকিৎসকরা যখন আন্দোলন করবে, তাদের বলা হবে না প্রতিশ্রুতি পরও বেতন পরিকাঠামো চেঞ্জ হয়েছে, বেতন পরিকাঠামো চেঞ্জ হয়েছে। শুভ আন্দোলন অবৈধ। গুজরাটে যেমনটা রণজিৎ আমাদের তুলে ধরলেন, ডক্টর রণজিৎ শাহ, যে গুজরাটে যখন ডাক্তাররা আন্দোলন করছিলেন, তারা কোভিডের ডিউটি করছেন, অমানবিক পরিশ্রম, তারা যখন বলছেন যে আমাদের 7ম বেতন কমিশনের আওতায় মাইনে দিন, তখন গুজরাট সরকার বলছে যে ওদের আন্দোলন অবৈধ। এটা বিজেপির ডাক্তারদের প্রতি প্রেম? ডক্টর কাফিল খান বারবার দিনের পর দিন বাচ্চাদের বাঁচিয়ে এসছেন, তাকে বছরের পর বছর জেলে রেখে পচানো হয়েছে, এটা বিজেপির ডাক্তারদের প্রতি সম্মান? উত্তর নেব না, দেখুন কারা সম্মানের কথা বলছে। আজকের দিনে দাঁড়িয়ে, এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সমস্ত মানুষকে নেমে আসতে হচ্ছে পথে তাদের দাবি দাবা আদায়ের জন্য। শুভম, আসবো। গণতন্ত্র আছে, দেখতে পেয়েছেন তো কিছুদিন আগে যারা আন্দোলন করছিলেন, কিছুক্ষণ আগে বললেন না, আন্দোলনরত পার্শ্ব শিক্ষক হোক, এসএসসির চাকরি প্রার্থী হোক, পুলিশে যারা ভর্তি হবেন তাদের হোক, সবার কাছে কি হয়, তাদের ওপর লাঠিচার্জ হয়, তাদের কি হয়, গ্রেফতার করা হয়, তাদেরকে বিষ পান করার পর কি বলা হয় যে না তারা বিজেপি কর্মী। এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্র, এইটাই গণতন্ত্র আজকের দিনে দাঁড়িয়ে। আজকের দিনে, কারণ একটা কান কাটা সরকার চলছে, কান কাটা সরকার চলছে, কান কাটা সরকার চলছে। না না, আমাদের ওরকম ওই তৃণমূল ভবনে সবকিছু চলে না, আন্দোলন সেট হয় না। ওদের সঙ্গে দেখা হয়েছে, এক সেকেন্ড, তো কান কাটা একটা সরকার চলছে যতক্ষণ না আন্দোলন করতে নামবেন, বিক্ষোভে নামবেন, চিকিৎসকের চাকরি ওরা ডিজাইন করে পশ্চিমবঙ্গের বুকে একের পর এক শুভ ডাক্তারদের মুখ থেকে একটু শোনার চেষ্টা করে যারা রয়েছেন। রণজিতের কাছে আমার একটাই প্রশ্ন, রণজিৎ, আলোচনার মাধ্যমে বিক্ষোভ উঠে গিয়েছে, আমরা দেখেছি নার্সরা বিক্ষোভ করছিলেন, উঠে গিয়েছে, কিন্তু বিক্ষোভ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন নার্সরা, কিন্তু তারপরেও মেলেনি সুরাহা। কেন মেলেনি? আন্দোলনে হঠাৎই কি শুকনো প্রতিশ্রুতি? প্রশ্ন করছে। তারা উঠে গেলেন কেন? আমাকে এটার অ্যান্সার দিতে পারবেন? তাহলে কেন তারা আবার পরবর্তী বিক্ষোভ করলেন? নিশ্চয়ই তাদের প্রতিশ্রুতি। রণজিৎ, একটু মনে করিয়ে দিই, একের পর এক বিক্ষোভ, শুধু স্বাস্থ্যকর্মী নয়, এ বাংলার তরুণ যুবকরা, শিক্ষিত বেকার যুবকরা, যুবতীরা, তারা বারে বারে একের পর একের প্রতিশ্রুতি পেয়েছে। আমরা দেখেছি আমাদের প্রেস ক্লাবের সামনেই বসেছিলেন শিক্ষকরা, ভাবী শিক্ষকরা, তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকে বিক্ষোভে নামতে হচ্ছে। আমি ভাস্করের কাছে আসবো। ভাস্কর, তুমি সেই নিউজ কভারেজ করেছেন, প্রেস ক্লাবের সামনে মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারপরেও প্রতিশ্রুতি পূরণ হয়েছে না? একেবারেই দেখো শুনতে, এবং এটাই আমাদের সব থেকে বড় প্রশ্ন। বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছে, এবং যারা বিক্ষোভ করছেন, কখনো পার্শ্ব শিক্ষক, কখনো বা অন্যান্য ক্ষেত্রে যারা বিক্ষোভ করছেন, সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু একটা অভিযোগ করছেন যে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হয়তো অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তাদের যে দাবি, সেই দাবি যে মেনে নেওয়া হয়েছে, বাস্তবে রূপায়ণ হয়েছে, এমনটা হয়নি। যে কারণে কেন হয়নি সেই প্রশ্নটাই করবো। আমি আলোচনায় যাব, কিন্তু একজন ডাক্তারের মুখ থেকে শুনবো, গানের মাধ্যমে শুনবো ডক্টর দীপায়নের মুখ থেকে, আজকের সঙ্গীত শিল্পী, স্বাস্থ্যকর্মীদের যন্ত্রণা, কষ্ট, কেন কোথায় গাফিলতি, শোনার চেষ্টা করুন। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, এত বলে নাই রে তোমার সবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি, শাসনে যতই ঘেরো, আছে বল দুর্বলেরও, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাজবি নে রে, বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। আমি আসবো অঙ্কনের কাছে। অঙ্কন,
আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ করছেন, একের পর এক বিক্ষোভ করছেন, কিন্তু তোমরা বিরোধী রাজনৈতিক দল, যে দলটাকে তুমি সাপোর্ট করো, তাদের ভূমিকা কি? তারা কিভাবে পাশে থাকে? দেখো, বিরোধী রাজনৈতিক দলের কর্তব্যই তো হলো সরকারের দৃষ্টি আকর্ষণ করা। আমরা সেইভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের নেতারা বারংবার ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কথা বিধানসভায় তুলে ধরার চেষ্টা করছেন, প্রেস কনফারেন্সে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু আমার একটা ছোট্ট কথা, কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন, এই এসএসকেএম এলেন, যেখানে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো আন্দোলন করছে, তাদের পাশ দিয়ে উনি চলে গেলেন বড় কনভয় নিয়ে, বিশাল কনভয় নিয়ে, দলীয় কর্মীদের সাথে দেখা করলেন যারা আহত রয়েছে। সেটা কর্তব্য দলের নেতার, কিন্তু উনি জনপ্রতিনিধি, এই কথা কি উনি অস্বীকার করতে পারেন? জনপ্রতিনিধি হিসেবে, বাংলার জনপ্রতিনিধি হিসেবে, বাংলার এই ঐতিহ্যশালী একটি জায়গায় আজকে প্যারামেডিক্যালের স্টুডেন্টরা, স্বাস্থ্যকর্মীরা আন্দোলন করছেন, একবার যেতে পারতেন না আন্দোলনরত ওই স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়াতে? একবার শুনতে পারতেন না কি অভাব রয়েছে, কি অভিযোগ রয়েছে? কারণ সরকার তো সবার, সরকার তো কারণ নয়, উনি তো সরকারি দলের সদস্য, শাসক দলের প্রতিনিধিত্ব করছেন। একবারও কি ওনার সেই মানবিক, একটু আগে শুভম বলল যে মানবিক সরকার চলছে, তো সেই মানবিক সরকারের মানবিক নেতার কি একবারও সেই মনুষ্যত্ববোধ, সেই মানবিকতা ধরা পড়লো না? যে উনি একবার একটু এই ছাত্রছাত্রীদের কথা শুনবেন, একটু কর্মরত এই স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়াবেন। আমাদের শুধু এইটাই প্রশ্ন, আমরা বারবার করে এটাই বলতে চাইছি যে কোথায় সরকার রয়েছে? আজকে দুর্ভাগ্যজনক, দেখো সমস্ত জায়গায় স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে শিক্ষক সবাইকে পথে নামতে হচ্ছে, পথে নেমে তাদের অভাব অভিযোগ তুলে ধরতে হচ্ছে। একদমই, তোমার প্রশ্নের আমি উত্তর নিতাম, কিন্তু শুভম বিশেষ কারণে তার মায়ের অসুস্থতার জন্য আমার অনুষ্ঠান চলাকালীন তাকে চলে যেতে হয়েছে বাড়িতে, এবং তৃণমূলের প্রতিনিধিত্ব করছিলেন ডক্টর ছিলেন আমার সঙ্গে রণজিৎ, তিনিও বিশেষ কারণে আমাদের আলোচনা সভা থেকে চলে গিয়েছেন, যেতে হয়েছে। আমি আসবো, আমি অবশ্যই উত্তর নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু কেউ নেই শাসক দলের যারা প্রতিনিধিত্ব করছিলেন তাদের দুজনের মধ্যে কেউ নেই এই মুহূর্তে। আমি তাই গান দিয়ে, ডক্টর দীপায়নের কণ্ঠে একটা গান দিয়ে আমি এই আলোচনা সভা শেষ করব। এই পরিস্থিতি কেটে যাবে এই আশা নিয়ে গাইছি। আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশাহীন, তবু পথে চাওয়া বিরাম। ধূসর আকাশ আজ, কাল নেবে বধূ সাজ, এই বিশ্বাসে সংগ্রাম। একে একটা নাও ভেসে তাই, গান গে স্বপ্ন বেঁচে যাই। প্রশ্নেরা তবু শুধায়, কবে পৃথিবী আবার শান্ত হবে? একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একবারই তাই, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। আমরা এই অনুষ্ঠান থেকে শুভমের মায়ের দ্রুত আরোগ্য কামনা করি। শুভম অনুষ্ঠান চলাকালীন মায়ের অসুস্থতার জন্য অনুষ্ঠান ছেড়ে তাকে বাড়ি চলে যেতে হয়েছে, তার দ্রুত আরোগ্য কামনা করি, এবং তার সঙ্গে সঙ্গে যারা বিক্ষোভ করছেন তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রশ্নটা করব বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে, বাংলার মানুষের স্বার্থে। আজ অনুষ্ঠান আলোচনা সভা এখানেই শেষ করতে হচ্ছে। ফিরে এলাম বিরতির পর। হচ্ছে নাকি ব্রেকিং সেগমেন্টে প্রথম ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। এবার ধর্মঘট ডাকলো পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন। পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মঙ্গলবার 24 ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ, ধর্মঘট ডাকলো পাম্প ডিলার অ্যাসোসিয়েশন। পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মঙ্গলবার 24 ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘট ডাকলো পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন। আমরা এই সমস্যাটা অনেক দিন ধরে আমরা ফেস করে চলে আসছি। একটা ইথেনল বলে একটা সাবজেক্ট আছে, যেটা এখন পেট্রোলে আমাদের 10% মেলানো হচ্ছে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নোটিফিকেশনের মাধ্যমে। আমাদের কোনো জিনিস নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের একটাই সমস্যা রয়েছে কি এই ইথেনল সাবজেক্টের মধ্যে সেন্ট্রাল ওএমসিগুলোকে, যে অয়েল কর্তৃপক্ষ রয়েছে, ওদেরকে একটা এসওপি করা দরকার আছে। কেন কি ও যদি এসওপি তৈরি না হয়, তার ফলে কি হচ্ছে, ট্যাঙ্কের মধ্যে জলটা সিপেজ করে চলে যায়, আর ওই ইথেনলটা আবার জলের মধ্যে পরিবর্তিত হয়ে যায়। তার ফলে কি হচ্ছে, যে কনজিউমার আছে আমাদের ডাউন দ্য লেভেল, ওরা এটা নিয়ে সাফার করে, আর আমাদেরও প্রোডাক্ট লস হয়।
আরো বিস্তারিত জানবো, সরাসরি যাব আমাদের প্রতিনিধি শিবাশিসের কাছে। শিবাশিস, পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের পথে পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন যারা রয়েছেন তারা ঠিক কি বলছেন, কি তথ্য উঠে আসছে? দেখো সন্তু, যেমনটা আমি তুলে ধরবো, রিপাবলিক বাংলায় আমরা তুলে ধরছি যে কাল সারাদিন ব্যাপী কিন্তু কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পাম্পে কালকে কিন্তু ধর্মঘট, মূলত ওয়েস্ট বেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন তারা এই ধর্মঘটে ডাক দিয়েছেন। কেন ধর্মঘট? যেমনটা তুমি বলছো, একদিকে যেমন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি উঠে আসছে, অন্যদিকে পেট্রোলে ইথানল মেশানোর প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের একটি গাইডলাইন অনুযায়ী 10% ইথানল মেশানো বাধ্যতামূলক বলা হয়েছে এবং সেই ইথানলের কারণে তাদের পেশাগত বেশ কিছু অসুবিধা হচ্ছে। সেই কারণে তারা মূলত 24 ঘন্টার ধর্মঘটে যাচ্ছেন এবং পরে তা বাড়তে পারে। এখানে ব্রেকিং সেগমেন্টের দ্বিতীয় ব্রেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবর উঠে আসছে এই মুহূর্তে, মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি। মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি পুলিশের জালে কলকাতার নামী কলেজের অধ্যাপক। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, রিপাবলিক বাংলার হচ্ছে নাকি অনুষ্ঠানের ব্রেকিং সেগমেন্টের প্রথম যে ব্রেকিং উঠে আসছে, দ্বিতীয় ব্রেকিং এ যে খবর উঠে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি পুলিশের জালে কলকাতার নামী কলেজের অধ্যাপক। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, কি তথ্য উঠে আসছে? অভিযোগ উঠেছিল যে কলকাতা ইউনিভার্সিটির এক বিখ্যাত ইউনিভার্সিটির এক প্রফেসর ক্রমাগত সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আমি তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। তার বাড়ি আপাতত বন্ধ রয়েছে। ফরেন্সিক টিম আজকে এসেছিল, কিছুক্ষণ আগেই ফরেন্সিক টিম এই বাড়িতে আসে, অর্থাৎ বাড়িটি অরিন্দম ভট্টাচার্য নামে এক অধ্যাপকের। সেই অধ্যাপকের বাড়িতে ফরেন্সিক টিম আসে এবং এসে জানার চেষ্টা করে যে এই অরিন্দম ভট্টাচার্য কি কোনো রকমভাবে মানসিক ভারসাম্যহীন বা মানসিক কোনো সমস্যা রয়েছে বা সেই সংক্রান্ত কোনো ওষুধ খান কিনা, এবং যে মোবাইল থেকে সামাজিক মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল সেই মোবাইলটিও নিয়েছে থানা থেকে, সিজ করা হয়েছে, সেই মোবাইলটিও নেওয়া হয়েছে। ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, থার্ড ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে। সিবিআই টিম পৌঁছে গেল ঝাড়গ্রামে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত নিয়ে। তদন্ত করতে ঝাড়গ্রামে পৌঁছে গেল, ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত করতে ঝাড়গ্রামে পৌঁছে গেল সিবিআই টিম। গত 5ই মে এলাকায় মহুয়া চকে মাথায় আঘাত করে খুন করা হয় যুবককে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, কি ছবি উঠে আসছে, কি অভিযোগ উঠে আসছে, কি দিনভর কি ঘটনা ঘটলো? দেখো সন্তু, আজ দিনভর আমরা যে ঘটনা নজর রেখেছি তোমাকে দিনের যে ঘটনা আমি জানিয়ে রাখি। গত 5 মে ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিল বিজেপির মন্ডল সম্পাদক, কিষাণ মোর্চার মন্ডল সম্পাদক খুন হয়েছিল কিশোর মান্ডি জামমনির ভাদুই গ্রামে। আমরা এই মুহূর্তে জামমনির ভাদুই গ্রামেই রয়েছি, কিশোর মান্ডির বাড়িতেই। আজ সেই ঘটনার সম্পূর্ণ ঘটনার তদন্ত করতে সিবিআই এর প্রতিনিধি দল আজ তার বাড়িতে এসেছিল এবং যে ঘটনা ঘটেছিল সেদিন সেই ভাদুই গ্রাম এবং তার পাশাপাশি যে চকে ঘটনা ঘটেছিল সেই চক ফরেন্সিক টিম এবং সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা আজ এই জামমনির ভাদুই গ্রাম পরিবারের সাথে কথা বলেন, কি ঘটনা ঘটেছে, তদন্ত কতটা এগিয়েছে, সমস্ত কিছু এবং কতজন অ্যারেস্ট হয়েছে। যেমন পরিবারের লোকের সাথে সম্পূর্ণ ঘটনা আলোচনা করা হয় সিবিআই এর তরফ থেকে, তার পাশাপাশি পুলিশকেও জিজ্ঞাসা করা হয় যে এই ঘটনার এখনো পর্যন্ত তদন্ত কতটা এগিয়েছে, কতজন অ্যারেস্ট হয়েছে। এর পাশাপাশি তোমার যে জায়গায় ঘটনা ঘটেছিল মহুল চক, সেই চকে সম্পূর্ণ ঘটনার পুনরাবৃত্তি করে কিশোর মান্ডি ভাই পুনরাবৃত্তি করে সম্পূর্ণ ঘটনা দেখায় এবং ফরেনসিক দলের প্রতিনিধিরা সেই সম্পূর্ণ ঘটনা ভিডিও রেকর্ডিং এবং সম্পূর্ণ তথ্য তারা লিখিতভাবে এবং ভিডিও রেকর্ডিং করে তারা নিয়ে যান। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, এই ঘটনায় 3 জন অ্যারেস্ট হয়েছে এবং আরো 3 জন অ্যারেস্ট হতে বাকি রয়েছে। 6 জনের নামে পুলিশ চার্জশিট দিয়েছে। পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে আমাদেরকে। বেশ রবীন্দ্রনাথ, আপাতত তবে ধন্যবাদ। হচ্ছে থেকে অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে থেকে ব্রেকিং সেগমেন্ট। কিন্তু যতদিন না বাংলার স্বাস্থ্যকর্মীরা তারা তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে, যতদিন না তারা ভালো থাকবেন, তারা সুস্থ থাকবেন, ততদিন বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু, আমি প্রশ্ন করব স্বাস্থ্যকর্মীদের নিয়ে বাংলায় হচ্ছে নাকি